আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে বৈধ অস্ত্র ৩১শে জানুয়ারির মধ্যে কাছের থানায় জমা দিতে হবে। রোববার প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, তফসিল অনুসরণে আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দ বৈধ অস্ত্রের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার জন্য অনুমোদিত সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না। এই আদেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পোস্টাল ব্যালটে অনিয়ম সহ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। বেলা ১১টার দিকে শুরু হয় এই কর্মসূচি। অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা। এর আগে রোববার সকালে আগারগাঁওয়ে ইসি ভবন ঘেরাও করে বিক্ষোভ করে সংগঠনটি। পরে সন্ধ্যায় ইসির সাথে বৈঠক শেষে কর্মসূচিতে অনড় থাকার ঘোষণা দেয় ছাত্রদল নেতারা। নেতাকর্মীদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ার ইসির নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পেশাদারত্ব বজায় না রাখলে বৃহত্তর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। ছাত্রদলের ঘেরাও কর্মসূচিকে ঘিরে কমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের দাবি আদায় করতে যদি সারা রাত এখানে অবস্থান করতে হয়, আমরা সারা রাত ব্যাপী এখানে অবস্থান করব। কিন্তু আমরা আজ আমাদের দাবি আদায় ব্যতীত আমরা এখান থেকে ছেড়ে যাব না। পক্ষপাতের অভিযোগে আগারগাঁওয়ে আজও নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ করছে ছাত্রদল। এই নিয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আজ তো দ্বিতীয় দফায় আবারও সেই অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল এর কর্মীরা। সেক্ষেত্রে এখন পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো সুরাহার ব্যবস্থার কথা শুনতে পেরেছেন কিনা, সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। সকাল থেকে যেমনটা জানাচ্ছিলাম যে ছাত্র দলের নেতাকর্মীরা সকাল ১১টা থেকে এই নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নেয়। আমি আপনাকে দেখাতে চাই যে পুরো এই আগারগাঁ নির্বাচন কমিশনের যে মেইন বিল্ডিংটা আছে এর সামনে কিন্তু লোকে লোকারণ্য এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ থেকে শুরু করে কবি নজরুল কলেজ, ইডেন মহিলা কলেজ, যে ছাত্র দলের ইউনিটগুলো আছে তারা কিন্তু এখানে এসেছেন এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সংহতি জানিয়েছেন। এরা আসলে চাচ্ছেন, যেমনটি গতকালকেও ছিল, যে 3টি সুনির্দিষ্ট দাবি আছে। এর মধ্যে পোস্টাল ব্যালট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেমন শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনটা হয়েছে সেখানে তাদের দলীয় একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তাদের মনোমত না হলে তখন নির্বাচনটা হচ্ছে না। দফায় দফায় তাদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন সেটা পেছাচ্ছে এবং তারা বলছেন যে এই ছাত্র সংসদ নির্বাচনের মতোই জাতীয় নির্বাচনেও সেই রাজনৈতিক দল নাম উল্লেখ করেই বলছেন যে জামাতের পক্ষ থেকে তাদেরকে নির্বাচন কমিশনকে একটি চাপ দেওয়া হচ্ছে এবং তাদের পক্ষেই নির্বাচন কমিশন সেই কাজগুলো করছেন। অর্থাৎ জামাতের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। আপনি জানেন যে গতকাল বিকালে 5:30 নাগাদ 5 সদস্যের একটি ছাত্র দলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে এবং তারপরে তারা 3টি সুনির্দিষ্ট দাবি পেশ করে, যেখানে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য তাদেরকে পোস্টাল ব্যালটে কিছু সংশোধন আনতে হবে এবং এখানে নির্বাচনী যে সীমানা নির্ধারণে বিভিন্ন রিট করা হচ্ছে সেগুলোও যেন না করা হয়, সেই দাবিটা কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়। এবং তখন কিন্তু নির্বাচনের দায়িত্বরত যে কর্মকর্তারা রয়েছে
তারা তাদের দাবি মেনে নিবে বলে আশ্বাস দেন। এবং আজকে সকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয় যে কালকে যে আশ্বাসটা দেওয়া হয়েছিল সেই আশ্বাস যদি আজকের মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা আজকে সারাদিন এমনকি রাতেও এই নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করবেন। এমনকি নির্বাচন কমিশন ভবনের যে মূল গেটটা রয়েছে, অর্থাৎ যেখান দিয়ে কর্মকর্তা বা কর্মচারীরা আসা যাওয়া করে, সেই গেটটিও কিন্তু তারা অবরুদ্ধ করে দিতে পারেন, এমনটা হুমকিও ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া হয়। এবং এখানে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না এই তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ তারা নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন, এমনটি জানাচ্ছেন ছাত্রদলের পক্ষ থেকে। তবে আরেকটি জিনিস জানিয়ে রাখি, এখানে কিন্তু যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এখানে পুলিশের সদস্যর পাশাপাশি সেনা সদস্যরা রয়েছেন এবং কোনো মানুষকে, সাধারণ মানুষ যারা নির্বাচন কমিশনের কাজে এসেছেন সেখানে যদি তারা যেতে চায় শুধুমাত্র তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, এছাড়া সংবাদকর্মীদের যেতে দেওয়া হচ্ছে, এছাড়া বাইরের কোনো মানুষকেই কিন্তু নির্বাচন কমিশনের ভবনে যেতে দেওয়া হচ্ছে না। তো আমরা আসলে ছাত্রদলের এই বিকালের পরেই হয়তোবা আরও বৃহত্তর কোনো কর্মসূচি ঘোষণা আসতে পারে, সেই অপেক্ষায় আমরা রয়েছি। 3 দফা দাবিতে ছাত্র দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। নির্বাচনের কার্যক্রম যোগ্যতার সঙ্গে পরিচালনা করছে ইসি, তাই এই কমিশনের ওপরেই আস্থা রাখতে চায় বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান ইসি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষম হবে বলেও আশাবাদ জানান তিনি। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই জিয়া উদ্যানের সমাধিতে জনতার ঢল নামে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। মায়ের মৃত্যুর শোকটা এখনো আমাদের মাঝ থেকে কাটে নেই, তাই আল্লাহর রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করি। দলের সিনিয়র নেতাদের সঙ্গে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে নির্বাচন কমিশন সক্ষম হবে, এমনটাই আশা তার। নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিস্ট সরকারের হাতে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার করা হবে। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপি শপথ নিয়েছে বলেও জানান মির্জা ফখরুল। এবং ডিজিএফআই এর বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে আটকে কিভাবে নির্যাতন করা হয় সেই বর্ণনা তুলে ধরছেন আদালতে। এই মামলায় সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আল আজমি, হাসিনুর রহমান, মারুফ জামান সহ অনেকেই সাক্ষী দেবেন বলে জানা গেছে। সকালে সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলার আসামি মেজর জেনারেল সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহারকে। আসামে ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ 10 জন পলাতক। তাদের বিরুদ্ধে 26 জনকে গুমের অভিযোগ করা হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন পর্বে 4র্থ দিনের মতো যুক্তি উপস্থাপন চলছে। প্রশাসনের আশ্বাসে 2.5 ঘন্টা পর রাজধানীর বাড্ডা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সড়ক অবরোধের প্রভাব পড়েছে বাড্ডা, রামপুরা ও আশপাশের এলাকায়। যান চলাচল করছে ধীর গতিতে, এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এর আগে সকাল 9:30টার দিকে মানববন্ধনের ডাক দিয়ে শুরু হয় অটোরিকশা চালকদের কর্মসূচি। গুলশান ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার সাগর সরকার জানান, আকিজ মোটরসের ই-রিকশা বন্ধ ও চিকন চাকার ব্যাটারি চালিত রিকশা চলাচলের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের দাবি, দীর্ঘদিন ধরে চিকন চাকার ব্যাটারি চালিত রিকশা চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যা শ্রমিকদের জীবিকা নির্বাহে বড় বাধা। এদিকে গুলশান ট্রাফিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাড্ডা মূল সড়ক অবরোধ থাকায় ওই রুটের যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। চাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট আবেদনের প্রতিবাদে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে তালা দিয়েছে তারা। অবরুদ্ধ ভিসি, প্রভিসি সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে তারা। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, যেহেতু সিলেট সুনামগঞ্জ সড়ক বন্ধ রয়েছে, জনদুর্ভোগ নিয়ে জানাবেন। আর চাকসু নির্বাচনের এখন পর্যন্ত সবশেষ কি তথ্য জানা গেছে? দেখুন, আসলে এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে আসলে চাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে যে রিটটি হয়েছে, এর প্রতিবাদে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিংবা বিভিন্ন প্যানেল থেকে কিংবা স্বতন্ত্র যারা নির্বাচন করবেন বলে ভেবেছিলেন চাকসু নির্বাচনে, তারা কিন্তু একত্রিত হয়ে সকাল থেকেই তারা আন্দোলন করছেন এবং এই পর্যায়ে এসে কিন্তু তারা এখন সিলেট সুনামগঞ্জ যে সড়কটি রয়েছে সেই সড়কটি তারা অবরোধ করেছেন এবং এই সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশেই কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং অসংখ্য গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আটকা পড়েছে। পাশাপাশি এখানে কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় বসে এবং বিভিন্নভাবে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন চাকসু নির্বাচন হওয়ার পক্ষে। এবং এর আগে যে বিষয়টি হয়েছে, যে প্রশাসনিক ভবনে কিন্তু আসলে শিক্ষার্থীরা তালা দিয়েছেন এবং সেখানে আমরা দেখেছি যে বিসি, প্রবিসি, প্রক্টর, সহকারী প্রক্টর সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কিন্তু প্রশাসনিক ভবনে আটকা পড়েছেন। এবং এর পরিপ্রেক্ষিতে আসলে আমরা এটিও দেখেছি যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কিংবা জাতীয়তাবাদী সমমনা যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলন থেকে তারা যে বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন সেটি হলো, তারা বলছেন যে আসলে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতো যে সুষ্ঠু পরিবেশের প্রয়োজন সেটি বর্তমানে আসলে ক্যাম্পাসে নেই এবং এই অভিযোগের প্রেক্ষিতে মূলত তারা বলছেন যে 8 জন নির্বাচন কমিশনার, 15 জন নির্বাচন সদস্য নিয়ে নির্বাচন কমিশনটি গঠিত হয়েছিল। এর মধ্যে 8 জন নির্বাচন কমিশনার তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তারা বলছেন যে জাতীয়তাবাদী মন মানসিকতার অন্যান্য যারা শিক্ষক রয়েছেন আরও 100 কিংবা তারও অধিক, তারা কিন্তু এই নির্বাচনী কোনো দায়িত্ব পালন করবেন না বলে তারা এমনটি দাবি জানিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম প্রশাসনের সাথে, তবে আমরা আসলে প্রশাসনের কোনো ধরনের বক্তব্য এক্ষেত্রে পাইনি। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম নির্বাচন কমিশনের সঙ্গে। তো নির্বাচন কমিশনের যিনি মুখপাত্র রয়েছেন তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে তিনিও শুনেছেন যে 8 জন নির্বাচন কমিশনার তারা আসলে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যদিও সেটি আসলে নিশ্চিত করতে তিনি পারেননি। তবে তিনি বলছেন যে আসলে এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধরনের সিদ্ধান্ত দিবে সেই আলোকেই তারা কাজ করবেন। তবে এর বাইরে আসলে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, কেন্দ্রের প্রস্তুতি বলেন, এই সব কিছুই মূলত আসলে সম্পন্ন করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আসলে যেই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, যেই প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, এর সব কিছুই আসলে তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন বলে তিনি কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন। এর বাইরে আসলে যে বিষয়টি এখানে আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রানা মজুমদার। এবার সরকারি অর্থের অপচয় নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। প্রায় 200 কোটি টাকা ব্যয়ে সাভারে নির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট ভবনটি 2 বছরেও আলোর মুখ দেখেনি। স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার মানোন্নয়নে উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণার লক্ষ্যে তড়িঘড়ি করে উদ্বোধন করলেও নিয়োগ দেওয়া হয়নি জনবল।
বিগত আওয়ামী লীগ সরকারের আরও অনেক অদূরদর্শী প্রকল্পের একটি উদাহরণ হিসেবে ঠাঁই দাঁড়িয়ে আছে অবকাঠামোটি। 2023 সালে সাভারে নির্মাণ করা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট। জনবল নিয়োগ না দিয়েই দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে উদ্বোধন করে আওয়ামী লীগ সরকার। চিকিৎসকদের পাশাপাশি এ খাতে জড়িতদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়নই ছিল প্রকল্পের প্রধান লক্ষ্য। তবে উদ্বোধনের 2 বছর পর মুখ থুবড়ে পড়েছে পুরো প্রকল্প। সার্বিকভাবে 3 শ্রেণীর বা 4 শ্রেণীর চিকিৎসকদেরকে যদি সার্বিকভাবে ট্রেন করা হয়, যেমন আমি যদি প্রশাসনিক হই, আমি হয়তো ক্লিনিক্যাল সাইডের অনেক বিষয় জানবো না, আমি একাডেমিক হলে আরেক বিষয় আমি জানবো না প্রশাসনিক। তো সার্বিকভাবে যখন এই বিষয়গুলোকে জিস্ট করে এনে সবাই জানবে, তখন কিন্তু একটা সামগ্রিক একটা সেবার মানটা বাড়বে। অবহেলায় পড়ে থাকায় এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে ভবন এবং নানা সরঞ্জাম। শত কোটি টাকা ব্যয়ে প্রকল্প নিলেও অকার্যকর হওয়ায় বিগত সরকারের কর্মকর্তাদের সদিচ্ছা নিয়ে উঠেছে প্রশ্ন। এটা কিন্তু আলটিমেটলি কার্যকর রাখলে তবু একটা আমাদের সান্ত্বনা থাকতো যে এটাকে কার্যকর রাখা হয়েছে, গোটা বাংলাদেশের উপকার হচ্ছে। রাষ্ট্রের উচিত খুব দ্রুত একটা পদক্ষেপ নেওয়া, যাতে এটা থেকে আমরা জনগণ সুফল পেতে পারি। এদিকে প্রতিষ্ঠানটি চালুর ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে বলে জানায় উপজেলা প্রশাসন। জনবল নিয়োগ না হওয়ার কারণে এই বিষয়টাই প্রতিষ্ঠানটি হস্তান্তর হচ্ছে না বা স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ শুরু করতে পারছে না। তো আমরা এই বিষয়টা মাননীয় স্বাস্থ্য সহকারী স্যারকে অবহিত করেছি এবং মন্ত্রণালয় এই বিষয় নিয়ে আসলে কাজ চলমান রয়েছে। ইনস্টিটিউটটি চালু হলে চিকিৎসা খাতের মান উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির আশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনী 3 আসনে উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলেছে জামায়াত। আর অন্যদের অভিযোগ, জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিক সন্ত্রাস দমন আইনের মামলায় পলাতক। তবু তাকে বৈধতা দেওয়া হয়েছে। তথ্য গোপন করার অভিযোগও তোলা হয়েছে মানিকের বিরুদ্ধে। ফেনীর সোনাগাজী ও দাগনভূয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী 3 আসন। এখানে মোট ভোটার 4,76,352 জন। এই আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জামায়াতের ফখরুদ্দিন মানিক। আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ দিয়েছেন জামায়াতের প্রার্থী, যা প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী। আমি মনে করি ওরা ইচ্ছাকৃত একটা অবান্তর প্রশ্ন উঠেছে। ওনাদের বোঝা উচিত যে আমি কখনো হলফনামা স্বাক্ষর করতাম না যদি আমি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ না করতাম। এদিকে ফখরুদ্দিন মানিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তথ্য গোপনের। পলাতক আসামি হলেও রিটার্নিং কর্মকর্তা এড়িয়ে গেছে বলে অভিযোগ অন্যদের। মামলাটা কিভাবে নিষ্পত্তি হলো, প্রশাসনকে যদি পরিষ্কার না করে তাহলে এটা একটা অসততার পর্যায়ে পড়ে। ব্যক্তিগত তথ্য দিতে গিয়ে যদি কেউ হলফনামায় মিথ্যা তথ্য দেয়, নির্বাচন কমিশনের উচিত এই মুহূর্তে সেটাকে ফাইন্ড আউট করে ব্যবস্থা গ্রহণ করা। তবে পুলিশ বলছে হলফনামায় পলাতক থাকার বিষয়টি উল্লেখ নেই। আর রিটার্নিং কর্মকর্তার যুক্তি, পুলিশের আপত্তি না থাকায় মনোনয়ন গ্রহণ করা হয়েছে। প্রার্থীর হলফনামায় যেসব মামলা তথ্যগুলো দেওয়া থাকে সেসব ক্ষেত্রে আমরা যেটা পর্যালোচনা করার চেষ্টা করে থাকি, অযোগ্য হওয়ার কোনো বিষয় আছে কিনা, যেমন 2 বছরের সাজা বা সাজা পাওয়ার পরে 5 বছর অতিবাহিত না হয় বিষয়টা আছে কিনা। আর হলফনামায় যেসব তথ্য দিয়েছেন আমার জানা মতে এখানকার প্রার্থীরা ওখানে এরকম কোনো কিছু আমরা পাই নাই। ফেনী 3টি আসনের কারোর ক্ষেত্রেই ঋণ খেলাপি হওয়ার তথ্য পাওয়া যায়নি। জেলা পুলিশ থেকে আমাদেরকে এখানে যে তালিকাগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন প্রার্থীর যে তথ্য দেওয়া হয়েছে এবং সর্বশেষে বলা হয়েছে এখানে কোনো প্রার্থীরই দণ্ডপ্রাপ্তির কোনো তথ্য নাই এবং কেউ ফেরারি নয়। ভোটের আগেই পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে ফেনী 3 আসনের নির্বাচন। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণভোটের প্রচারণায় অংশ নিতে বিভিন্ন জেলায় যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় রাষ্ট্রকে নতুনভাবে সাজিয়ে তুলতে গণভোটের পক্ষে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেন তারা। সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ভোটের গাড়ি গণভোট প্রচারণায় অংশ নিয়ে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান বলেন, গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলে এই নিয়ে ভোটারদের জানাবেন প্রার্থীরা। গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে কিশোরগঞ্জে যান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মত বিনিময় সভায় যোগ দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ।
এ সময় তিনি জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিতে গণভোটের পক্ষে ভোট দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমরা আশা করতেছি যে এটা খুব শীঘ্রই একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে যাবে। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেক জায়গায় আমরা পৌঁছে যাব। বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম জ্বালানি সরবরাহের পাইপলাইন। মাটির 12 ফুট নিচের পাইপ ছিদ্র করে তেল চুরির ঘটনায় খোদ বিপিসির লোকজন জড়িত কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এ অবস্থায় পরিচালনা কমিটি পরিবর্তনের চিন্তা করছেন সংশ্লিষ্টরা। সাশ্রয়ী ও দ্রুত তেল পরিবহনে ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে গেল বছরের ফেব্রুয়ারিতে চালু হয় ঢাকা চট্টগ্রাম পাইপলাইন। কিন্তু বছর না ঘুরতেই সরবরাহ লাইনে হানা দেয় চোরচক্র। চট্টগ্রামের মিরসরা এলাকায় মাটির 12 ফুট নিচের পাইপ ফুটো করে তেল চুরি করা হয়। 1 মাস ধরে তেল চুরি হলেও টের পায়নি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ডিজেলের পরিমাণে ঘাটতির পরও আমলে নেয়নি সংশ্লিষ্টরা। কিছুদিন আগে তেল বাইরে ছড়িয়ে পড়ার পর ফাঁস হয় পুরো ঘটনা। ফতুল্লা ডিপো থেকেও যমুনা অয়েলের 1,12,000 লিটার ডিজেল গায়েব হয়। পদ্মা ও মেঘনায় পাঠানো তেলেও মিলেছে অস্বাভাবিক ঘাটতি। এত তেল কিভাবে চুরি হলো তা নিয়ে বিস্মিত খোদ বিপিসি কর্মকর্তারা। আমাদের কন্ট্রোল রুমের ওরা টের পেল না, নাকি তারা সে সময় কোনো অবহেলা করেছিল এই কারণে বোঝে নাই। এটা আমাদের এই সিস্টেমের কোনো ত্রুটি কিনা এটার জন্য আসলে কিন্তু আমরা একটা তদন্ত কমিটি করেছি, যারা টেকনিক্যাল মানুষ, টেকনিক্যাল পারসন, তারা এটা করছে। অত্যাধুনিক মনিটরিং ও নিরাপত্তা ভেদ করে কিভাবে তেল চুরি মিলছে না সেই প্রশ্নের জবাব। বিপিসির কেউ জড়িত কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে সংস্থাটি। আমরা যে কোম্পানিকে আমরা যে দায়িত্ব দিয়েছি সে কেন কাজ করলো না সেটাও আমাদের উঠে আসবে। দরকার হলে আমরা তার জামানত বাজেয়াপ্ত করে আমরা অন্য কোনো প্রতিষ্ঠানকে এখন আমরা নিয়োগ করতে আমরা সেটাও আমরা চেষ্টা করব, বা ভবিষ্যতে এটা ডিফেন্সকে দেওয়া যায় কিনা সেটাও বলবো। তেল চুরির ঘটনাকে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। ওই কর্তৃপক্ষের সাথে যোগসাজশ করে এ ধরনের ঘটনাগুলি ঘটছে। যদি কর্তৃপক্ষ এই বিষয়গুলি নিয়মিত তদারকি করতেন অথবা খোঁজখবর রাখতেন তাহলে কিন্তু এগুলা বন্ধ করা সম্ভব ছিল। মাটির 12 ফুট গভীর থেকে তেল চুরি বিপিসির সাশ্রয়ী পথে তেল পরিবহনে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সরকারি কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ ও কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সিপিএফ এর সুদের হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ রোববার এই প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে 15 লাখ টাকা পর্যন্ত সুদের হার 13%, 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত সুদ 12% এবং 30 লাখ 1 থেকে তার বেশি টাকার বিপরীতে সুদ 11%। একসময় সরকারি কর্মচারীরা মূল বেতনের 80% পর্যন্ত জিপিএফে টাকা রাখতে পারতেন। তবে 2015 সালের ডিসেম্বরে প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ সুদের হার না কমিয়ে জিপিএফে টাকা রাখার সীমা বেঁধে দেয় মূল বেতনের সর্বোচ্চ 25%। প্রজ্ঞাপনে বলা হয়, স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের মতো সিপিএফভুক্ত সব প্রতিষ্ঠানের তাদের নিজস্ব আর্থিক বিধিবিধান ও সামর্থ্য অনুযায়ী জিপিএফ এর হার মেনে সুদ দিতে পারবে। সুতা আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন পোশাক শিল্প মালিকরা। পাশাপাশি বস্ত্র খাতে নগদ সহায়তার দাবি তাদের। সোমবার রাজধানীর একটি হোটেলে বিজেএমইএ, বিকেএমইএ সহ পোশাক খাতের ব্যবসায়ীরা যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানান। এ সময় ব্যবসায়ীরা বলেন, বিশ্ববাজারের মন্দা ভাব, ভূ রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ জ্বালানি সংকটের মতো ত্রিমুখী চ্যালেঞ্জে পোশাক শিল্প। ঠিক তখনই সুতা আমদানিতে শুল্ক আরোপের আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি। এমন পদক্ষেপ সরাসরি বিশ্ব বাণিজ্য সংস্থার সেফগার্ড চুক্তির 3 ও 4 নম্বর অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। বস্ত্র খাতকে সুরক্ষা দিতে হলে আমদানিতে শুল্ক না বসিয়ে বিশেষ প্রণোদনা দেয়া জরুরি। পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারের অযৌক্তিক এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে সামগ্রিক রপ্তানি শিল্পের অস্তিত্ব রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন পোশাক শিল্প মালিকরা।
এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।